ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের যে কোনো জিনিস, যে কোনো প্ল্যানিং করবার আগে নেগেটিভ জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। ভগবদ গীতাতেও বলা আছে যে কোনো কাজ করবার আগে কোনগুলো করব না সেগুলো অবশ্যই জানবেন। তো যথারীতি তাই ফিনান্সিয়াল প্ল্যানিং করবার সময় আপনারা প্রত্যেকেই জানতে হবে যে কোন কোন বিষয়গুলো আমাদের পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, কোনগুলো আমাদের মোটেও করা যাবে না। তো কোনগুলো করা যাবে না সেগুলো বলার আগে একটা জিনিস যেটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে নিজের ফিনান্সটা আরও বেশি ওয়েলদি করার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, দেখছেন ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। তো আজকের বিষয় যে ফিনান্সিয়াল প্ল্যানিং করবার সময় আমরা কোন কোন বিষয়গুলো টোটালি করব না। তো চলুন শুরু করি। ইন্স্যুরেন্সকে কখনোই ইনভেস্টমেন্ট অপশানে আনা যাবে না। সে যেটা প্রকারে ইন্স্যুরেন্স হতে পারে, এন্ডাওমেন্ট পলিসি হতে পারে, বা আপনার ইউলিপ পলিসি হতে পারে। কোনো প্রকার ইন্স্যুরেন্সকে আপনি ইনভেস্টমেন্ট ভাববেন না। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কেন ভাববো না? কারণ আমরা যে টাকা জমাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের পরে রিটার্ন তো পাবো। রিটার্ন অবশ্যই পাবেন, কিন্তু রিটার্নের পরিমাণটা কত? আজকে যে হারে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে তাতে করে আপনার ওই রিটার্নটা চলবে তো? কারণ এন্ডাওমেন্ট পলিসিতে ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে 3.5 থেকে 4%, এর থেকে বেশি কিন্তু রিটার্ন হয় না। আর ইউলিপে যদি বলেন, ইউলিপ পলিসিতে হয়তো কম্পারেটিভলি মার্কেটের উপর ডিপেন্ড করবে, হয়তো কম্পারেটিভলি বেশি। এবার যদি আপনি ইউলিপই করবেন তাহলে হোয়াই নট মিউচুয়াল ফান্ড? প্রথম কথা, এন্ডাওমেন্ট পলিসিতে তো রিটার্ন এমনি কম আছে। যদি আপনি কম্পেয়ার করেন যে মিউচুয়াল ফান্ডের সঙ্গে আমি যদি ইউলিপের কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? প্রথমেই যে কোনো প্রোডাক্টে একটা খরচা থাকে, মানে এক্সপেন্স রেশিও, যেটা সে ইউলিপ পলিসিতেও আছে, সে আপনার মিউচুয়াল ফান্ডেও কিন্তু আছে। মিউচুয়াল ফান্ডে সাধারণত এক্সপেন্স রেশিও হয় নিয়ার অ্যাবাউট, যদি আপনি রেগুলার প্ল্যান করেন তাহলে 1% মতন। আর ইউলিপ পলিসিতে এক্সপেন্স রেশিও 1.35, এটা হচ্ছে মিনিমাম। তাছাড়াও পলিসি অ্যালোকেশন চার্জ, যেটা আপনাকে দীর্ঘ কয়েকটা বছর দিতে হবে, মানে প্রথম বছর যতটা দেবেন নেক্সট বছর একটু কমবে, তারপরের বছর একটু করবে, এবং কমতে যাবে। কিন্তু এই যে অ্যালোকেশন চার্জ, এটা কিন্তু একটা চার্জ। এইরকম অনেক প্রকার চার্জ, শুধু তাই না, ধরুন আপনি ইউলিপ পলিসি থেকে আপনার হয়তো দেখা গেছে আপনার ইকুইটির থেকে আপনি ডেটে সরে আসতে চাইছেন, সেক্ষেত্রে একটা এক্সট্রা চার্জ। এরকম না জানি 8 থেকে 10 রকমের চার্জ আছে। যা সকল চার্জ যদি মেলান দেখা যাবে মিউচুয়াল ফান্ডের থেকে ইউলিপ পলিসিতে কিন্তু চার্জের পরিমাণ অনেক বেশি। আর এবার আপনি বলতে পারেন যে স্যার আমি তো একটা ইন্স্যুরেন্স পাচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি ইন্স্যুরেন্স তো দরকার, কিন্তু ইন্স্যুরেন্স প্লেন ইন্স্যুরেন্স মানে টার্ম ইন্স্যুরেন্স। একটা সাধারণ ব্যাপার যদি আমরা বলি, ধরুন আপনি যদি একটা ইউলিপ পলিসি বা আপনি একটা এন্ডাওমেন্ট পলিসি করেন, যদি এন্ডাওমেন্ট পলিসির হিসেবে আমি ধরি, তো ন্যাচারালি আপনার বছরে যে প্রিমিয়ামটা হয় তার 10 গুণ, আপনার 10 থেকে ম্যাক্সিমাম 20 গুণ আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হয়। যদি আপনার বছরে 1 লক্ষ টাকা প্রিমিয়াম হয়, তাহলে আপনাকে হয়তো 10 লক্ষ বা 20 লক্ষ টাকা ইন্স্যুরেন্স দেবে। ইউলিপ পলিসির ক্ষেত্রেও সেম তাই, প্রায় 10 গুণ বা ম্যাক্সিমাম কোনো জায়গায় 20 গুণ দেওয়া হয়। তাহলে 10 লক্ষ টাকার এগেনস্টে আপনি 10 বছরের পলিসিতে, যদি 10 বছরের পলিসি ধরে 10 লক্ষ টাকার জন্য প্রতি বছরে 1 লক্ষ টাকা করে দিচ্ছেন। এইবার যদি আপনি একটা টার্ম প্ল্যান করেন, টার্ম প্ল্যানের ক্ষেত্রে আপনার যদি একটা 1 কোটি টাকার পলিসি নেন, আপনি 1 কোটি টাকার না, যদি আজকের দিনে আপনি আপনার ফ্যামিলিকে প্রোটেকশন করবার জন্য মিনিমাম যদি আপনি 50 লক্ষ টাকার একটা পলিসি নেন, তার জন্য আপনার কত পড়বে? ম্যাক্সিমাম 10,000 টাকা। তার বাকি 90,000 টাকা যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, কম্পারেটিভলি রিটার্ন অনেক গুণ বেশি পাবেন। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি বলছি ইন্স্যুরেন্সটা তো ডেফিনেটলি দরকার আছে, প্রত্যেকের একটা করে ইন্স্যুরেন্স দরকার আছে, কারণ সবার আগে আমার ফ্যামিলিটাকে প্রোটেকশন অবশ্যই দিতে হবে। ফ্যামিলি প্রোটেকশনের জন্য ইন্স্যুরেন্স আপনি করলেন, কিন্তু একদম টার্ম প্ল্যান করে বাকি টাকাটা আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। যদি আপনার মিউচুয়াল ফান্ডের প্রতি অসহিষ্ণুতা থেকে থাকে, আমি বলবো আপনি পিবিএফ বা পিপিএফ রাখুন, তাতেও আপনি তার থেকে বেশি রিটার্ন পাবেন কম্পারেটিভলি এন্ডাওমেন্ট প্ল্যানের ক্ষেত্রে। এবার যদি আপনি ভেবে থাকেন যে না, আমার গ্যারান্টেড রিটার্ন চাই, আমি মার্কেটে যাব না, তাহলে গ্যারান্টেড রিটার্ন যখন, তাহলে আপনি ইউলিপে যাচ্ছেন না, তাহলে আপনি এন্ডাওমেন্টে যাচ্ছেন, এন্ডাওমেন্ট পলিসি করবেন। তা এন্ডাওমেন্ট পলিসি করার থেকে গ্যারান্টেড রিটার্ন যখন নেবেন, তাহলে সেই বাকি পয়সাটা আপনি পিএফ, পিপিএফ এগুলোতে জমান, তাতেও আপনি রিটার্ন অনেক গুণ বেশি পাবেন।
তো এই একটা বিষয় অবশ্যই ক্লিয়ার করে নেন যে ইন্স্যুরেন্সটাকে দেখবেন ইন্স্যুরেন্সের মতন। ইন্স্যুরেন্স ইজ নট অপশান অফ ইনভেস্টমেন্ট। আরও একটা যেটা হচ্ছে, ধরুন আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডের সঙ্গে এবার আপনি ইউলিপের যদি কম্পেয়ার করি, ইউলিপে বর্তমানে 5 বছর হচ্ছে আপনার লক ইন পিরিয়ড, বা কোনো কোনো ক্ষেত্রে 3 বছর লক ইন পিরিয়ড, ঠিক আছে। তো ইউলিপের ক্ষেত্রে আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনি 5 বছর বা 3 বছর আগে কিন্তু টাকাটা তুলতে পারবেন না, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি তুলতে পারবেন। এইবার যদি বলেন যে স্যার আমি তো ইউলিপের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট পাবো, ডেফিনেটলি পাবেন, তাহলে আপনি ইএলএসএস করুন। এবার আপনি বলতে পারেন যে ইউলিপের ক্ষেত্রে তো যখন আমার ইউলিপ তো ট্রিপল লিপ পর্যায়ে পড়ে, মানে এক্সাম যখন আমি রিটার্ন পাবো তখনও আপনার কোনো ট্যাক্স লাগবে না। হ্যাঁ, এটা ঠিক। এই একটা বিষয়ে ইউলিপের কম্পারেটিভলি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর যতটা আপনার লাভ হবে, 1 লক্ষ টাকার বেশি যদি লাভ হয় আপনাকে 10% হিসেবে ট্যাক্স দিতে হবে। এই একটার জন্য এই একটা বেনিফিট কিন্তু আছে, কিন্তু ঘটনা হচ্ছে রিটার্ন আপনি যেটা পাবেন সেটা কিন্তু ইউলিপের অনেক গুণ বেশি। তো আবার বলবো, ইন্স্যুরেন্স করুন, প্লেন ইন্স্যুরেন্স একটা অবশ্যই টার্ম প্ল্যান করবেন, এবং তার সাথে যদি আপনার মনে হয় যে না আমি কোনো রকম রিস্কে যাব না, তাহলে ডেফিনেটলি পিপিএফে করুন। আর যদি মনে করেন যে আমি রিস্ক নেব, তাহলে ডেফিনেটলি মিউচুয়াল। এবার অনেকের মধ্যে দেখবেন যে প্রত্যেক বছর একটা করে গয়না কিনছে, মানে গয়না মানে সোনার গয়না। তো অনেকে কিন্তু এটাকেও ইনভেস্টমেন্টের একটা পার্ট হিসাবে ধরেন, কিন্তু ঘটনা হচ্ছে যখন আপনি সোনার গয়নাটা কিনছেন, যে গয়নাটা কিনছেন, যদি আপনি ধরুন যে দোকান থেকে নিলেন সেই দোকান তো বললো এটা 100% পিওর, 22 ক্যারেট কেন 24 ক্যারেটই বলে দেবে। সেইটা যখন অন্য দোকানে, সে যত বড় দোকানই হোক, যত ব্র্যান্ডেড কোম্পানি হোক, অন্য দোকানে যাবেন, সে কিন্তু বলবে যে না এর মধ্যেও ইমপিউরিটি আছে, মানে ইমপিউরিটির একটা ব্যাপার কিন্তু থেকে থাকে। গয়না বা জুয়েলারি বানানোর সময় যেটা মেকিং চার্জ পড়ে, হিসেব করে দেখবেন টোটাল সোনার থেকে প্রায় 10% বেশি পড়ে। তো মানে রেটে যদি আপনি 50,000 টাকার 10 গ্রাম সোনা কেনেন, তার উপর 5,000 টাকার কাছাকাছি মেকিং চার্জ, তারপরে ট্যাক্স দিয়ে এক্সট্রা পড়ে যায়, মানে আপনার কস্টিং প্রাইস কিন্তু 55,000 টাকা গেল, মানে 10% বেশি হয়ে গেল। তাহলে অলরেডি যখন আপনার 10% বেশি হলো, তাহলে ইনভেস্টমেন্টে তো ওখানে লস। আবার অনেকে বলবেন যে না তাহলে ডিজিটাল গোল্ড কিনবো। ডিজিটাল গোল্ড বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে, যে কোনো অ্যাপসেই আপনি ডিজিটাল গোল্ড কিনতে পারেন। কিন্তু ঘটনা হলো যখন আপনি ডিজিটাল গোল্ড কিনবেন, দেখবেন এরা কিন্তু একটা ব্রোকারেজের মতন, মানে যেটা আপনি ধরুন বর্তমানে রেট আছে তার থেকে 1% 2% বেশি দিয়ে আপনাকে কিনতে হবে। যখন আপনি বিক্রি করবেন 1% 2% কম দিয়ে বিক্রি করতে হবে। তাহলে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে গোল্ড হচ্ছে খুব ভালো ইনভেস্টমেন্ট, এবং ঘটনাও তাই, গোল্ড সবথেকে নিরাপদ ইনভেস্টমেন্ট, কারণ এটা প্রত্যেকেই জানেন। তাহলে কোথায় গোল্ডে কি ইনভেস্ট করবো না? ডেফিনেটলি করবো। গোল্ডের জন্য বেস্ট অপশন হচ্ছে সভেরেন গোল্ড। এই সভেরেন গোল্ড বন্ড সম্পর্কিত ডিটেল ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন, এবং আই বাটনেও থাকবে। তো সভেরেন গোল্ড বন্ডটা কি, গভর্নমেন্ট প্রত্যেক বছরে বেশ কয়েকবার কী করে সভেরেন গোল্ড বন্ড ছাড়ে। এই বন্ড আপনি যদি কেনেন, বন্ডের তখন মার্কেট রেট যা থাকবে সেই প্রতি গ্রাম হিসাবে আপনাকে কিনতে হবে। আপনি যদি 10 গ্রাম কেনেন, তাহলে 10টা ইউনিটের মতো আপনি কিনলেন, তার যখন যদি বর্তমানে 5,000 টাকা হয়, তাহলে 50,000 টাকা। এইবার সবথেকে মজার ব্যাপার যেটা হচ্ছে, মার্কেট যেরকম গোল্ডের বাড়বে সেরকম এটাও বাড়বে, গোল্ডের মার্কেট পড়ে গেলে এটাও কমে যাবে। কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে বছরে 2.5% করে ইন্টারেস্ট আপনি পাবেন। এটা কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট, মানে আপনাকে আপনার গোল্ড তো থাকছেই, তাছাড়াও আপনার কিন্তু 2.5% ইন্টারেস্ট থাকছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গোল্ডে যদি ইনভেস্ট করতে হয়, সভরেন গোল্ড বন্ড হচ্ছে বেস্ট অপশন। তো আদার্স যে উপায়গুলো আছে, ডিজিটাল গোল্ডই বলুন বা জুয়েলারি বলুন, প্লিজ এগুলো একটু অ্যাভয়েড করুন। হ্যাঁ, জুয়েলারি তো ডেফিনেটলি দেবো, যদি আপনার গয়না পরার জন্য হয়, যদি আপনার কোনো অকেশনে যাওয়ার জন্য গয়না কিনতে হয়, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ইনভেস্টের জন্য সভরেন গোল্ড বন্ড। প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে বর্তমানে রেগুলার প্ল্যান এবং ডাইরেক্ট প্ল্যান আছে। আমরা অনেক, ইভেন আমারও বর্তমানে এখনও যে আজকে থেকে 10 বছর আগে যখন আমি এসআইপি শুরু করেছিলাম, সেটা রেগুলার প্ল্যানই ছিল, সেটা এখনও ক্যান্সেল আমি করি, এটা আমারও একটা ছোট ভুল। কিন্তু নতুন করে যখন আমি কোনো এসআইপি বা ইনভেস্টমেন্ট করতে যাই, বর্তমানে আমি ডাইরেক্ট প্ল্যান দিয়ে করি। কেন ডাইরেক্ট প্ল্যান দিয়ে করবো আমরা?
এই যে আগে তো কোনো অপশান ছিল না ডাইরেক্ট প্ল্যানের, তখন সব ম্যানুয়ালি করতে হতো, এজেন্ট দিয়ে করতে হতো, তাকে চেক ইস্যু করা, সে নিয়ে তার একটা পার্সেন্টেজ অবশ্যই রাখতো। কিন্তু বর্তমানে তো আর এজেন্টের দরকার হচ্ছে না, আপনি অনলাইনে কোম্পানির সাইটে যাবেন, সাইটে গিয়ে আপনি নেট ব্যাঙ্কিং থ্রু দিয়ে করতে পারেন, বা এখন বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনও বেরিয়ে গেছে, তারা ডাইরেক্ট প্ল্যান সরাসরি করায়। তো ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যানের মধ্যে 1% কিন্তু অলওয়েজ একটা ডিফারেন্স থাকে। তাহলে আমরা যখন অনলাইনেই করব, সব কিছু যখন আমি ঘরে বসে করব, তাহলে কেন আমি এজেন্ট দিয়ে করব, তাই না? তাহলে অবশ্যই ডাইরেক্ট প্ল্যানে যদি করেন, তাহলে প্রত্যেক বছর কিন্তু আপনি 1% করে এক্সট্রা গেইন করতে পারবেন। বর্তমানে যখনই আপনি করবেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, চেষ্টা করবেন সব সময় যেন ডাইরেক্ট প্ল্যান। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি এত কিছু করার পর আপনি হয়তো সদ্য স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করেছেন। তো স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করার সাথে সাথে আমরা যারা রিটেল ইনভেস্টার, ইনফ্যাক্ট এটা আমিও প্রথমে করেছিলাম বলে যাতে এই ভুলটা আপনারা না করেন বারবার করে বলছি। কি হয় যে আমাদের নজর থাকে পেনি স্টকের প্রতি, যে কোন স্টকটার দাম সবথেকে কম আছে, আচ্ছা এটার দাম 1 টাকা আছে, তাহলে এটা যদি 1 টাকাটা 2 টাকা হয়ে যাবে, তাহলে তো আমার বিরাট লাভ হবে, আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি আমার 20,000 টাকা হয়ে যাবে। কিন্তু এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার ইনভেস্টমেন্ট যদি শুরুতে পেনি স্টকে করেন, পেনি স্টক মানে হচ্ছে লাগলে তুক না লাগলে তাক, মানে যদি আপনার কপাল থাকে তাহলে ওটা বাড়বে, না কপাল থাকলে কিন্তু সেই পেনিটা আরও পেনি হয়ে যাবে, মানে ওই 1 টাকাটা কখন যে 10 পয়সা হয়ে যাবে আপনার টেরও পাবেন না। তো সেই কথা ভেবে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন ভালো স্টকে, গ্রোথওয়ালা স্টকে, যে স্টকের গ্রোথ ভালো, রিটার্ন ভালো, সেই স্টকে ইনভেস্ট করবেন। পেনি স্টক পুরো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আপনি বেশ কিছুদিন মার্কেটে যখন থাকবেন, থাকার পরে যখন বুঝবেন, তখন আপনি পেনি স্টকে ইনভেস্ট করতে পারেন, কিন্তু যে টাকাটা ডুবলে আপনার কোনো ক্ষতি হবে না সেই টাকাটাই করবেন। মানে পেনি স্টকে আপনি যদি টোটালটা ঢুকে যান, তাহলে কিন্তু লাইফটাই আপনি পেনিতেই ভর্তি হয়ে যাবে। পেনি স্টক টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং চাইবেন ভালো স্টকে ইনভেস্ট করতে। ভালো স্টকে ইনভেস্ট করতে গেলে কি করতে হবে, আমি যদি আপনারা জানতে চান সেই সম্পর্কিত ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। এত কিছু অ্যাভয়েড করার পরে আমি কিন্তু আবার বলছি যে ভালো কিছু জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা ভালো না থাকে ডিসলাইক অবশ্যই একটা করবেন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতন এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।